দেখছেন আব্বা, বড় দুলাভাই লেগ পিসটা কিভাবে খাচ্ছে দেখে তো মনে হয় জীবনে কোনোদিন এইভাবে লেগ পিস খেতেও পায় না। খান দুলাভাই, খান, মজা করে খান। রূপক, তুমি এটা কি কথা বললে? তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো? মা, বাবা, তোমরা সবকিছু শুনছো, দেখছো, কিছু বলছো না? আরে আফরিন, কি শুরু করলে? আমরা ভাইরা ভাই, একটু মজা মাস্তি তো করতেই পারে। শোনো ছোট জামাই, তোমাদের এই ফার্মের মুরগির থেকে আমাদের দেশি মুরগির রান কিন্তু অনেক বড় হয় আর অনেক স্বাদেরও হয়। দেখলেন তো দুলাভাই, আমি আপনার সাথে মজা মস্করা করলাম আর আব্বা ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিল। হ্যাঁ আপু, ও একটু এরকমই, সবসময়ই মজা করে। তুমি ওর কথায় কিছু মনে করো না। শোন কবিতা, কোনটা মস্কারি আর কোনটা সিরিয়াস কথা সেটা আমি খুব ভালোভাবেই বুঝি। কিরে, খাবি না? না, আমার পেট ভরে গেছে, তোমরাই খাও। আরে শোনো, আপা, বাবাজি, তুমি কিছু মনে করো না, আমার মেয়েটা বরাবরই একটু জেদি। বসে আছো কেন? খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তা সৈকত, তুমি এখন কি কাজকর্ম করছো? বাবা, আমাদের গ্রামে যে জমি আছে ওই জমিতে আমি ফলের চাষ করছি আর কি। তার মানে চাষা। আচ্ছা দুলাভাই, আমি তো শুনলাম আপনি মাস্টার ডিগ্রি পাস করেছেন। মাস্টার ডিগ্রি পাস করার পরে আপনি খ্যাত খাবারের কাজ করতে পারে লজ্জা লাগে না? এই যে আমাকে দেখেন, আমি তো ব্যবসা করি, বাবার ব্যবসা সামলায়। লজ্জা করবে কেন? শোনো, মাস্টার্স পাশ করে যে কেউ খেতে খামারে কাজ করতে পারবে না এমন তো কোনো কথা নেই। আর তাছাড়া আমি নিজের কাজ নিজে করছি, আমি তো কারো ঘাড়ের উপরে বসে খাচ্ছি না, নিজের কাজ নিজে করে খাচ্ছি, চুরি তো করে খাচ্ছি না, এতে কোনো লজ্জা নেই। শালিকা, রান্নাটা কিন্তু জোস হয়েছে। আর একটু নেন। দাও। কি ব্যাপার, এখনো রেগে আছো দেখছি? তো মহারানী, এভাবে রাগ করে থাকলে কি সব ঠিক হয়ে যাবে? সব দোষ তোমার। কি দরকার ছিল ওখানে বসে থাকার? তুমি কি কোনোদিন ভালো মন্দ খাবার খাওনি, নাকি কোনোদিন ভালো খাবার চোখে দেখোনি? আমি উঠে চলে আসলাম, তোমার কি দরকার ছিল ওখানে বসে থাকার? আর ওই ঘর জামা রূপমের সাহস কিভাবে হয় তোমার সাথে এইভাবে কথা বলার? ও কতটুকু বা জানে তোমার ব্যাপারে? ও কি জানেন তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার শিক্ষাটুকু ওর নেই? একটা কথা কি জানো, শিক্ষিত ব্যক্তিরা সবসময় কথা কম বলে আর ঢোল পেটায় মূর্খরা। তোমাদের বাড়িতে এসেছি 3 বছর পর, আমাদের বিয়ে 3 বছর হয়ে গেছে। এখানে এসে যদি মূর্খতার পরিচয় দিই তাহলে তোমার মান সম্মান থাকবে? লোকে বলবে আফরিনের জামাই একটা রাম ছাগল। এই একটা জায়গা না তোমার সাথে আমি পেরে উঠি না, কোনো না কোনো ভাবে তুমি ঠিকই আমার রাগ পানি করে দেবে। হ্যাঁ, কি আর করবো বলো, বিয়ে করে যেহেতু গলায় ঝুলিয়েছি একটু তো প্যারা নিতেই হবে। কি? তার মানে আমি তোমার প্যারা? আরে কে তোমাকে প্যারা বললো? হ্যাঁ, কার ঘাড়ে কটা মাথা আছে যে তোমাকে প্যারা বলবে? তুমি তো আমার লক্ষ্মী বউ, আমার গরিব রাজ্যের রাজরানী। কিন্তু যাই বলো, মায়ের কথা শুনে তোমাকে এখানে নিয়ে আসাটা আমার একদম উচিত হয়নি। আমি তো জানতাম বাবা আমাদেরকে কোনোদিনই মেনে নেবে না। চলো না, এখান থেকে আমরা চলে যাই, আমার এখানে একদমই ভালো লাগছে না। আরে ধুর, কি বলো তুমি? মাত্রই তো এলাম আর এখনই চলে যাব? শোনো, মানলাম তোমার বাবা মা আমাদের মেনে নিতে পারছে না, কিন্তু হুট করে এভাবে চলে যাওয়া যায় না। তাই বলে কি এখানে এভাবে পড়ে পড়ে অপমানিত হবে? তোমার জন্য না হয় একটু অপমানিত হলাম, আর তাছাড়া তোমার বাবা যেটা করছে সেটা কিন্তু একদম ভুল কিছু করছে না। কারণ দেখো, কোনো পরিবারের মানুষই চায় না তার মেয়েটা অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়। আর তুমি 3 বছর আগে আমার হাত ধরে পালিয়ে গিয়েছিলে, এখন এখানে এসেছো, একটু তো সহ্য করতেই হবে। ওতে কোনো সমস্যা নেই, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। আব্বা, আম্মা, গত 3 বছরে আপনাদেরকে কিছুই দিতে পারিনি, তাই এবার গ্রাম থেকে আসার সময় আপনাদের জন্য একটা পাঞ্জাবি আর একটা শাড়ি নিয়ে এসেছি। আমাদের গ্রামে বিখ্যাত তাঁতের শাড়ি আর পাঞ্জাবি। এই যে মা, এটা আপনার জন্য। আব্বা, এই যে এটা আপনার জন্য, দেখুন তো পছন্দ হয় কিনা।
হ্যাঁ বাবা, অনেক পছন্দ হয়েছে। তোমার পছন্দের তারিফ না করে পারছি না। ধন্যবাদ আম্মা, কিন্তু পছন্দটা আমার না, পছন্দ আপনার মেয়ে, ওই পছন্দ করে এনেছে। হ্যাঁ আপা ঠিক আছে। দেখি তো, এটা তো ফুটপাতের পাঞ্জাবি। মিরপুর 10 নম্বর ফুট ওভার ব্রিজের নিচে বিক্রি করে। এই কবিতা দেখো তো। হ্যাঁ, কাপড়টাও তো কেমন জানি এরকমই তো মনে হচ্ছে। সি 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 বড় ভাই, আপনি আব্বার জন্য একটা জিনিস আনবেন, একটু দাম দেখে আনবেন না। আব্বা 200 টাকা দামের পাঞ্জাবি পরে, আব্বা যদি এই পাঞ্জাবি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ তো সিসি করে হাসবো। বড় জামাই, ছোট জামাই যা বলছে তা কি সত্যি? না আব্বা, এটার অনেক দাম, আমাদের ওখানকার বিখ্যাত পাঞ্জাবি এটা। এটা কিভাবে মিরপুর 10 নম্বরে বিক্রি হয়? নিকোচি করি তোমার পাঞ্জাবি। আই আই ছোট লোকের বাচ্চা, আমাকে তুই চিনিস? আমি রাস্তায় বের হলে মানুষ আমাকে সালাম দেয়, আর আমি যদি এই সামান্য 2 টাকা দামের পাঞ্জাবি পরে বের হই, তাহলে মানুষ আমাকে দেখে হাসবে আর বলবে, দেখো শফিক সাহেব 200 টাকা দামের পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে। কি ভেবেছিস তুই? তোর মতলব আমি জানি না? সব জানি আমি। তুই আমার মেয়েকে কেন পালিয়ে বিয়ে করেছিস সেটা আমি ঠিকই ধরতে পেরেছি। আমার এই সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার তোর পায়তারা, তাই না? বাবা থামো, অনেক হয়েছে, অনেক বলেছ। হতে পারে আমার স্বামী গরিব, মিডল ক্লাস, কিন্তু সে তো ভালোবেসে তোমাদের জন্য গিফটগুলো নিয়ে এসেছে। গিফটগুলো যদি অনেক দামিও না হয়, যদি কম দামিও হয়ে থাকে, কিন্তু সে তো ভালোবেসে এটা নিয়ে এসেছিল। তোমরা তো এটা হাসি মুখে একসেপ্ট করতে পারতে। আমার হাজব্যান্ডকে তুমি একসেপ্ট নাই করতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তাকে এইভাবে অপমান করার কোনো অধিকারও তোমার নেই। চুপ বেয়াদব! দেখেছ দেখেছ তোমার মেয়ে আমার মুখে মুখে তর্ক করে। এই ওই, তুই একটা ছোট লোকের বাচ্চাকে বিয়ে করে তুই নিজেও বেয়াদব হয়ে গেছিস, তাই না? ইচ্ছে করছে তোকে এখনই আমি ত্যায্য করে দেই। তাই করে দাও। শোনো, তোমাদের মেয়ে হয়ে থাকার ইচ্ছে আমার আর নেই। আমি হচ্ছে এখন সৈকতের স্ত্রী, এটাই আমার সব থেকে বড় পরিচয়, আর আমি এই পরিচয়ে থাকতে চাই। তোমাদের সন্তানের পরিচয় থাকার বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার নেই। আর শোনো, তুমি জানবে আজকে থেকে আমার বাবা মা কেউ নেই, আমি এতিম। আমি রাস্তায় বড় হয়েছি, রাস্তায় মানুষ হয়েছি। তুমি কি আমার সাথে থাকতে পারবে? যদি তুমি আমার সাথে থাকতে পারো, আমি তোমার সাথেই থাকি। তুমি যদি এতিমও হও, আমি তোমার হাত কোনোদিন ছাড়বো না। আমি তোমার ছিলাম, আছি, সারা জীবন থাকবো। শুন, এই বাড়িতে আমরা আর এক মুহূর্তও থাকবো না। যে বাড়িতে আমার স্বামীকে কোনো ধরনের সম্মান দেওয়া হয় না, অপমানিত অপদস্থ করা হয়, সেই বাড়িতে আমার এক মিনিটও থাকতে চাই। আর হ্যাঁ বাবা, তুমি যেন কি বলেছিলে, তোমার সম্পত্তি, তোমার সম্পত্তির ওপরে আমার বিন্দু পরিমাণে কোনো লোক নেই। তুমি তোমার সব সম্পত্তি তোমার এই ঘর জামাইকে দান করে দিও। তোমার এই সম্পত্তি আমার কোনো প্রয়োজন নেই। আমার স্বামীর যা আছে আমি তাই নিয়ে অনেক সুখে আছি। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে দিয়ে যাচ্ছি, আজকে আমার যে স্বামীকে তোমরা গরিব চাষা বলে অপমান অপদস্থ করলে না, আমার এই স্বামী একদিন তোমাদের সামনে প্রতিষ্ঠিত হয়ে তোমাদের কাছে এসে দাঁড়াবে। শোনো, তুমি এই বাড়িতে সেদিনই পা দিবে যেদিন তুমি প্রতিষ্ঠিত হতে পারবে, এর আগে নয়। বুঝতে পেরেছো? চলো, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে চাই না। দিছে আগুন লাগায়। সুখে থাকতে চাইছিল না, থাকো সুখে। আমার ভাগে এসে ভাগ বসাইতে চাইছো? এত সহজ? এখন বেশি বেশি করে গাও, তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে। কি ব্যাপার, তুমি এই সময় ছাদে গোডাউনে যাওনি? না, গোডাউনে যাইনি, আসলে একটা বিষয় নিয়ে আপসেট আমি, এর জন্য ছাদে দাঁড়িয়ে আছি। আপসেট? কি হয়েছে আমাকে বলো তো। দেখো আফরিন, তুমি তোমার বাবা মায়ের খুব আদরের একটা মেয়ে, তুমি আমার হাত ধরে পালিয়ে এসেছো। আল্লাহই জানে তোমার বাবা মায়ের এখন কি অবস্থা। আচ্ছা,
তোমার বাবার অনেক টাকা, আমার কাছে তো এত টাকা নেই। এত আদরের মানুষ হওয়া মেয়েটা আমার কাছে সুখে থাকবে? আমি কি তোমাকে সুখে রাখতে পারবো? আচ্ছা, তোমার কি মনে হচ্ছে না যে তুমি আমার সাথে এসে ভুল করেছো? আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। আর যেখানে আমার স্বামীর অসম্মান হবে সেখানে আমি এক মুহূর্তও থাকতে চাই না। আর তাছাড়া আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তোমার টাকা পয়সা এগুলো দেখে তো তোমাকে বিয়ে করিনি। তুমি মানুষটা কেমন সেটা দেখে আমি তোমাকে পছন্দ করেছি। তুমি মানুষ হিসেবে একজন সৎ মানুষ, যে কখনো কারো ক্ষতি করোনি। তুমি সৎ পথে ইনকাম করতে চেয়েছো, কিন্তু খারাপ কিছু না। আর আমি তোমার সাথে খুব ভালো আছি, খুব সুখে আছি। টাকা পয়সা আমার জন্য কোনো ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে তুমি মানুষ হিসেবে কেমন। তুমি মানুষ হিসেবে অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আর আমি এই মানুষটাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আমি তোমার সাথে খুব ভালো আছি, তোমার সংসারে আমি খুব সুখে আছি, এটাই আমার জন্য অনেক। তুমি আমার সাথে থাকলে অসাধ্য সাধন করাও আমার ক্ষেত্রে কোনো ব্যাপার হবে না। আমি সবসময় তোমার সাথে আছি। আর শোনো, এইসব নিয়ে এখন ভাবার কোনো দরকার নেই। এখন হচ্ছে তুমি মনোযোগ দিয়ে কাজ করবে, তারপর দেখবে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। আর তাছাড়া আমি কিন্তু আমার বাসায় বলেছি তুমি নিজের পায়ে দাঁড়িয়ে তাদেরকে দেখিয়ে দিবে, বুঝতে পেরেছো? তাই এখন কোনো সময় নষ্ট করা যাবে না, এখন সময় হচ্ছে কাজ করা। আফরিন, একটা কথা কি জানো? তোমাকে আমার জীবনে পেয়ে আমি ধন্য। তোমার মতো বউ যদি প্রতিটা ছেলের সংসারে থাকতো, তাহলে প্রতিটা ছেলে ধন্য হয়ে যেত। ও চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সুমন বাবাজি, তুমি কোত্থেকে আইলা? এতদিন কইছিলা? ভিতরে ছিলাম আঙ্কেল, বুঝছেন? এই কালকে সকালে বাইরেছি, আবার কখন ভিতরে যায় কই তরি না। বাড়িটা একটু ভালোই বানাইছেন। তারপর জামাই কই? জামাই তো অহন বাইতে নাই। আইতে না মানে পলাইছে নাকি? আপনার জামাইরা আমি ফোন দেই, আমার লোকজন ফোন দেয়, ফোন ধরে না। কাহিনী কি কম তো? কেন, কি হয়েছে বাবাজি? কি হয়েছে বল? আসমান থেকে পড়ছেন মনে হয়। এই আপনি আর আপনার জামাই যে মাছের খামার করবেন কইয়া আমার তো 1 কোটি টাকা নিচ্ছে, সেটা সুদে আসলে এখন 3 কোটি টাকা হচ্ছে। এক সরকার গেল, আরেক সরকার আইবো, কিন্তু আমার টাকা তো আসে না। কিন্তু বাবাজি, এই টাকার ব্যাপারে আমি তো কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি করলো? হ্যাঁ, টাকা পাবো কিছু সংস্থা? এই করবো, হ্যাঁ তুই জানোস না মানে? হ্যাঁ তুই জানোস, তোর বাপে জানে, তোর 14 গোষ্ঠী জানে আমার এত কষ্টে চাঁদাবাজির টাকা গিল্লা ফেলাবি? তুই এত জানে নিলা। শোন, আগামী 3 দিনের মধ্যে আমার রাস্তা নাই। তুই আর তোর জামাই টাকা লয়ে যদি না আইসস, আর এই গাড়ি 70 দিমু তো ছোট মেয়েটা আছে না, সানডে মানডে ক্লোজ তো করবোই, ফ্রাইডে স্যাটারডেও ক্লোজ করবো, বুঝছিস? করবো কবিতার মা, কবিতার মা, কবিতা কোথায় তোমরা? আব্বা, কি হয়েছে তোমার? তুমি এত উত্তেজিত কেন? তোর জামাই কোথায়? ও তো ব্যাংকক গেছে। কতদিন হয়েছে? এই তো 12-13 দিন হবে। লাস্ট কবে তোর সাথে কথা হয়েছে? আমার সাথে 10 দিন আগে কথা হয়েছিল। হায় 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 রে অবশ্য। কি হয়েছে আব্বা, বলো না। ওর কি কিছু হয়েছে? তোর স্বামীর কোনো ক্ষতি হয় নাই, যা ক্ষতি ওর তো আমার হয়েছে। মানেটা কি? তোমার মাইয়ার জামাই, এই ছোট মাইয়ার জামাই শীর্ষ সন্ত্রাসী সুমনের কাছ থেকে 1 কোটি টাকা নিছে। আমার এই জমি জমা বাড়ি গাড়ি সব বন্ধক রেখা সেই টাকা এখন 3 কোটি টাকা হয়েছে। সুমন আমারে হুমকি দিয়ে গেছে, ওই টাকা যদি আমি পরিশোধ করতে না পারি তাহলে এগুলো সব রেখে দিয়ে যাইব। আমি তো এখন পথের ফকির হয়ে গেলাম, আমার তো আর কিছুই রইল না।
সব সব আমার বাপের ফল। আমি এই ছোট ভাইয়ার আমার কথা মতো বড় সময়ের অপমান অপদস্থ করছি, উপর আমার তার বিচার করছে। আল্লাহ, তার জন্য আজকে আমার এই ফল ভোগ করতে হইতেছে। মা, রূপম এমনটা করতে পারে না মা। ও তো আমারে অনেক ভালোবাসে। ও এরকমটা কি করে করতে পারে মা? ও একবার আমার কথা ভাবলো না, আমার কথাটা চিন্তা করলো না। এখন আমার কি বাবা? আমার তো বিচার হইতেছে না, ছোট জামাই কাজটা কেমনে করলো? আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার সাজানো সংসারটা শেষ হয়ে গেল। আমা, আব্বা কোথায় মা? আসে না কেন? চিন্তা করিস না, তোর আব্বা এক্ষুনি চলে আসবে। আমি আর পারতেছি না আম্মা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার একটু কিছু খাইতে দাও না আম্মা। একটু ধৈর্য ধর মা, তো বাবা গেল তো, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর কতদিন এভাবে চলবে? আমাদের কি আর ভালো দিন আসবে না আম্মা? গত 2টা মাস ধরে এরকম করে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কত মানুষ কত কথা বলছে, কত বাজে ভাবে কত লোক আমাদের দিকে তাকাচ্ছে আম্মা। আমি আর এসব নিতে পারছি না। আরে শোন না মা, কোনো চিন্তা করিস না। আসলে কি জানিস, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। ওই যে তোর আব্বা চলে আসছে। কি গো, কোনো খাবারের ব্যবস্থা করতে পারলা? আর এত দেরি করলি কেন? না গো, কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। কত জনের কাছে খাবার চেয়েছি, কেউ দেয়নি। শেষ পর্যন্ত এই পানিটুকু জোগাড় করতে পেরেছি। দাঁড়া একটু খাই। খাই আর। আব্বা, তুমি একটু পানি খাও। সব আমার জন্য হয়েছে, আমার ভুলের জন্য আজ আমাদের পথে পথে ঘুরতে হচ্ছে। ছোট মেয়ের জামাইকে যদি সবকিছু লিখে না দিতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। কুলাঙ্গার, বেঈমান, বেঈমান একটা। না গো, তুমি একা দোষ করনি, আমরা সবাই দোষ করেছি, সবাই ভুল করেছি। আর যদি ছোট জামাইকে সব সম্পত্তি না লিখে দিতাম, তাহলে তো আর এমন যুবতী মেয়েকে নিয়ে আমাদের পথে পথে ঘুরতে হতো না। বড় জামাইকে আমরা অবিশ্বাস করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর এটাই শাস্তি দিচ্ছে আল্লাহ আমাদেরকে। না না না, এভাবে চলতে পারি না। আমি তোমাদের এই কষ্ট আর দেখতে পারবো না। যেভাবেই হোক আমি তোমাদের মুখে খাবার তুলে দেবই। দরকার হলে আমি ভিক্ষা করবো, মানুষের হাতে ধরবো, পায়ে ধরবো। দাঁড়াও, কোথায় যাও? কোথায় যাচ্ছ তুমি? আর দাঁড়াও না। বাবা, বাবা আপনার পাশে নেই বাবা, আমাদের আমাদের সাহায্য করেন বাবা। বাবা, বাবা আমাদের কিছু বাবা একটু সাহায্য করুন বাবা। বাবা, বাবা আপনি হাতে ধরি পায়ে ধরি বাবা, আমাদের কিছু খাবারের ব্যবস্থা করেন। আমরা 3 দিন ধরে না খেয়ে আছি বাবা। বাবা এই যে দেখেন, আমার স্ত্রী আমার মেয়ে, আমরা 3 জনেই না খেয়ে আছি। আমাদের প্লিজ একটু খাবারের ব্যবস্থা করেন। ও আচ্ছা, খাবার খাবেন তো? চিন্তার কোনো কারণ নেই, আজকে আমাদের বসের বাড়িতে খাবারের আয়োজন হয়েছে, সেখানে আপনাদের নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, চলেন চলুন। চলেন চলেন, আসো আসো আসো। আঙ্কেল আসুন, এখানে দাঁড়ান, আপনারা এখানে দাঁড়ান। স্যার আর ম্যাডাম আসতেছে, ওনারা আসার পরে খাবারের ব্যবস্থা করে দেবে। জি, ঠিক আছে। ঠিক আছে। দেখেছো,
কত বড় সুন্দর বাড়ি, এরকমের বাড়ি তো আমারও ছিল, তাই না? হ্যাঁ ঠিকই বলছো। এই এই, তাড়াতাড়ি মুখ ঢাকো, তাড়াতাড়ি মুখ ঢাকো। কেন আমরা কি চোর নাকি ডাকাত? আরে আস্তে, এটা আমার বড় মেয়ের বাড়ি, ওই যে আসছে। তাড়াতাড়ি মুখ লুকাও, তাড়াতাড়ি মুখ লুকাও। চলো চলো চলো, আমরা যাই। আপনারা কারা আর এভাবে মুখ ঢেকে আছেন কেন? স্যার, আমরা ভিক্ষুক, শুনলাম এখানে নাকি খাবার খাওয়ানো হচ্ছে, তাই খাবার খেতে আসছিলাম স্যার। ও আচ্ছা, আপনারা খাবারের জন্য এসেছেন? কিন্তু খাবার তো শেষ, খাবার তো নেই। আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি তাদেরকে কিছু টাকা দিয়ে দাও, তারা বাইরে থেকে খাবার কিনে খাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। না না, আমাদের টাকার দরকার নেই, খাবার যেহেতু শেষ হয়ে গেছে, আমাদের রিজিকে নেই, আমরা বাইরে অন্য কোথাও খেয়ে নেব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আল্লাহ আপনারা অনেক বড় করুন। আসি। আরে না, দাঁড়ান। আমাদের বাড়িতে কেউ এসে খালি হাতে ফেরত যায় না, আর তাছাড়া আজকে আমাদের একটা বিশেষ দিন। এই নিন, এখানে 2000 টাকা আছে, টাকাটা রেখে দিন, আর যা মনে চায় এটা দিয়ে আপনারা খেয়ে নেবেন। নিন। আচ্ছা আপনার কণ্ঠটা না আমার কাছে অনেক পরিচিত বলে মনে হচ্ছে, আপনি কি আমার পরিচিত কেউ? আরে না না, আমরা আপনাদের পরিচিত না, আজকেই তো আপনাদের সাথে দেখা হয়েছে, আমরা আসি। চলো চলো। এই দাঁড়ান, আপনারা সবাই এভাবে মুখ ঢেকে আছেন কেন? দেখি তো আপনাদের মুখটা, দেখি তো। না, বাবা, বোন, মা, তোমরা কি ব্যাপার? তোমাদের এই অবস্থা কেন? সবই আমার কপাল, যেন কপালের দোষে আজকে আমি কোটিপতি থেকে রাস্তার ফকির, শেষ পর্যন্ত বিয়ের বাড়িতে ভিখারি হয়ে খাবার খেতে আসতে হলো। মারে, আমরা ভুল করছি, তোরে আর তোর জামাইয়ের বাড়ি থেকে বের করে দিছি। ছোট জামাইয়ের বিশ্বাস করে সবকিছু তার নামে লিখে দিছিলাম, কিন্তু যে ছোট জামাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। আপা, তুই আমাদের সবাই মাফ করে দে আপা। আমরা ওই দিন তোর সাথে অনেক বাজে ব্যবহার করেছি, এই সব কিছুর জন্য আমরা তোদের কাছে মাফ চাইছি আজকে। দুলা ভাই, আপনি আমাদেরকে মাফ করে দিন, আগে যা হয়েছে সব কিছু ভুলে যান। হ্যাঁ বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যা শাস্তি আমি ভোগ করছি। তুমি ক্ষমাটা করলে উপর আল্লাহ আমাকে ক্ষমা করবে না বাবা। আব্বা, এগুলো কি করছেন? আমার কাছে ক্ষমা চাইতে হবে না। দেখুন, আপনি আপনার জায়গা থেকে ঠিক ছিলেন, তাই তো আমাদের সাথে এমনটা করেছিলেন। তবে দেখুন, ভাগ্যের কি নির্মম পরিহাস, আপনাদের অবস্থান কোথায় আর আমাদের অবস্থান কোথায়। যাই হোক, আপনার কোথাও যেতে হবে না, শুধু আপনার না, আপনাদের কারো কোথাও যেতে হবে না, আপনারা এখন থেকে এখানেই থাকবেন। আর তাছাড়া আপনারা নানা নানি হতে যাচ্ছেন, আপনাদের ছায়া আমাদের দরকার। আমাদের সন্তান নানা নানির কোলে খেলবে, খালামনের কোলে খেলবে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বলুন তো? আপা, সত্যি আমি খালা হব? আমি আমি নানি হব। আমি হবো না। না, হ্যাঁ বাবা, তোমরা নানা নানি হতে যাচ্ছ। আমি যখন কনসেপ্ট করেছি তখন তোমাদের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ভেবেছি যে তোমরা যদি আমাকে আবার ফিরিয়ে দাও, কিন্তু দেখো তোমরা এখন আমাদের বাসায়, এর থেকে তো চাওয়ার আমার আর কিচ্ছু নেই। আমি আজকে অনেক খুশি। বাবা, তোমার জন্য অনেক দোয়া রইল। মারে, আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি আমার জামাই নাম্বার 1।